ওয়েলকাম লার্নার্স, আপনাদের সবাইকে স্বাগত নেট জিআরএফ এডুকেশন ক্লাসেসে। প্রতিদিনের মতোই আমরা আজকেও রিসার্চের একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে নেটের সিলেবাস অনুযায়ী প্রথম থেকে স্টার্ট করতে, বাট যেহেতু রিসার্চ থেকে স্টার্ট করে নিয়েছি, তো রিসার্চটা কমপ্লিট করে তারপরে আপনাদের কথা মতো নেটের সিলেবাসের প্রথম থেকে অর্থাৎ এডুকেশনাল স্টাডিজ থেকে স্টার্ট করব। তো আজকে আমরা গ্রাউন্ডেড থিওরি নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক গ্রাউন্ডেড থিওরিটা কি। গ্রাউন্ডেড থিওরি, গ্রাউন্ডেড এই কথাটার অর্থ হলো ভিতরে বা ভিত্তিক, অর্থাৎ গ্রাউন্ডেড থিওরি যেটা হলো যে এ থিওরি দ্যাট গ্রাউন্ডেড ইন ডেটা, মানে গ্রাউন্ডেড থিওরির কথার যে এখানে মানে গ্রাউন্ডেড থিওরি অনুযায়ী গ্রাউন্ডেড থিওরি কথার যে অর্থ সেটা হলো ডেটার মধ্যে যখন পুরো থিওরিটা নিমজ্জিত থাকে বা গ্রাউন্ডেড থাকে। ঠিক আছে, গ্রাউন্ডেড থিওরি মানে হলো যে ডেটার মধ্যে অর্থাৎ রিসার্চের ডেটার মধ্যে যখন পুরো থিওরিটা থাকে। এবার সেটা কিভাবে? সেটা হলো যে আমরা অন্যান্য রিসার্চের সময় যেটা দেখেছি, যেমন আমি এর আগেও আলোচনা করেছি এক্সপেরিমেন্টাল রিসার্চ, বা এর আগেও আলোচনা করেছি এডুকেশনাল রিসার্চ। আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে জানতে পারবেন, যেখানেতে নর্মাল যে মানে রিসার্চের যে স্টেপস হয় সেখানে আমরা প্রথমে একটা ব্রড এরিয়া ফার্স্টে সিলেক্ট করি, সেখান থেকে একটা প্রবলেম সিলেক্ট করি, তারপরে প্রবলেম অনুযায়ী আমরা কিছু রিভিউ রিলেটেড লিটারেচার করি, তারপরে অবজেক্টিভস বানাই, তারপরে হাইপোথিসিস করি বা রিসার্চ কোয়েশ্চেন্স করি, এবং তারপরে ডেটা কালেকশন করি, অ্যানালাইসিস করি, ফাইনালি আমরা কী করি না রেজাল্ট দিই। কিন্তু এই গ্রাউন্ডেড থিওরিটা একটু অন্যরকম। গ্রাউন্ডেড থিওরিটা বেসিক্যালি ফার্স্টে স্টার্ট হয় ডেটা কালেকশন দিয়ে, মানে প্রথমে তো একটা প্রবলেমস আমরা সিলেক্ট করব অবশ্যই, নাহলে কিসের ভিত্তিতে আমরা ডেটাটা কালেক্ট করব। প্রথমে একটা প্রবলেম সিলেক্ট করি, তার ভিত্তিতে আমরা ফার্স্টে ডেটা কালেক্ট করা স্টার্ট করে দিই। এখানে কোনো হাইপোথিসিস হয় না, কিছু হয় না, ফার্স্টে আমরা ডেটা কালেকশন করা স্টার্ট করে দিই। তো ডেটা কালেকশন করি, তারপরে ডেটাকে অ্যানালাইসিস করি, এবং তারপরে আমরা থিওরিটাকে এস্টাবলিশ করতে পারি। মানে ডেটা যেরকমভাবে কালেকশন হবে তার যে রেজাল্ট হবে সেই অনুযায়ী আমরা থিওরিটাকে এস্টাবলিশ করব। ঠিক আছে, কোনো প্রিভিয়াস থিওরি অনুযায়ী আমরা নতুন কোনো এখানে মানে রেজাল্টে উপনীত হচ্ছি না। সিস্টেমেটিক কোয়ালিটেটিভ প্রসিডিওর, মানে এটা বেসিক্যালি একটা কোয়ালিটেটিভ প্রসিডিওর, কিন্তু এটাকে আমরা কোয়ান্টিটেটিভ ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারি, কিন্তু বেসিক্যালি এটা যেটা হয় সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রেই ইউজ করা হয়। তো কোনো থিওরি বানাতে গেলে আমরা গ্রাউন্ডেড থিওরিটাকে ইউজ করে থাকি। থিওরি বানাতে গেলে মানে আমি তো বললামই যে ডেটাটাকে কালেকশন করে সেটার অনুযায়ী আমরা একটা থিওরি বানাই। সেটার উদাহরণটা আমি দিচ্ছি, উদাহরণ না দিলে বুঝতে অসুবিধা হবে, তো আমি অবশ্যই উদাহরণ দেব। তো আগে ফার্স্টে ফ্রেমওয়ার্কটা বলে নিই। তো এটা কি হয় না, থিওরি বানাতে মানে থিওরি এস্টাবলিশ হয় গ্রাউন্ডেড থিওরির মাধ্যমে। তারপরে এছাড়াও আর কি হয় সেটা হচ্ছে যখন আমাদের কোনো একটা ব্রড থিওরি অথবা কোনো একটা প্রসেসকে এক্সপ্লেন করতে আমরা চাই, তখন আমরা গ্রাউন্ডেড থিওরি ইউজ করে থাকি। মানে একটা ব্রড থিওরি, কোনোটা এমন একটা থিওরি যেটা হয়তো অনেক বড় একটা থিওরি হবে, সেক্ষেত্রে আমরা গ্রাউন্ডেড থিওরিটা করবো। কারণ গ্রাউন্ডেড থিওরি করার ক্ষেত্রে মানে এটা সোশ্যাল সায়েন্সের একটা থিওরি, এবং যেটা খুব বেশি মানে খুব ইউজ করা হয়, রিলায়েবল একটা থিওরি, কারণ এটা ফার্স্ট ডেটাবেস থিওরি, তো ডেটাটাকে কালেক্ট করে এটাকে ইউজ করা হচ্ছে, তো তাই জন্য এটাকে একটা ব্রড থিওরি ইউজের ক্ষেত্রে মানে থিওরি বানানোর ক্ষেত্রে এবং প্রসেসকে এক্সপ্লেন করার ক্ষেত্রে আমরা গ্রাউন্ডেড থিওরি ইউজ করি। আর এটা বেশিরভাগই কি হয় না, কোনো ফেনোমেনা বা কোনো ঘটনাকে যে ঘটনাটা অপর্যাপ্ত বা নন এক্সিস্টেন্স কোনো ঘটনা, ঠিক আছে, এমন কোনো ঘটনা যেটা অপর্যাপ্ত বা এক্সিস্টেন্স নেই, সেই ঘটনাকে মানে সেই ঘটনাটাকে পূরণ করতে বা সেই ঘটনাটাকে পুরোপুরি জানতে এই থিওরিটা হেল্প করে। কেমন? তো এই থিওরিটার আরেকটু প্রিভিয়াস বলি যে এই থিওরিটা প্রথম আবিষ্কার করেন দুজন সোশিওলজিস্ট। তো
তাদের নাম হলো যে গ্লেসার অ্যান্ড স্ট্রস। গ্লেসার GLASER, স্ট্রস STRAUSS। তো তাদের একটা বুক আছে, যে বইটার নাম হলো যে ডিসকভারি অফ গ্রাউন্ডেড থিওরি। তো এই বইয়েতেই তারা বেসিক্যালি গ্রাউন্ডেড থিওরি নিয়ে আবিষ্কার করেছেন। তো তারা এটা কত সালে করেন না, 1960 সালে গ্রাউন্ডেড থিওরি আবিষ্কার করেছিলেন। হোয়েন উই ইউজ গ্রাউন্ডেড থিওরি, আমরা কখন গ্রাউন্ডেড থিওরিকে ইউজ করতে পারবো? যখন আমরা বেসিক্যালি কোনো সোশ্যাল প্রসেস সম্বন্ধে জানবো, যখন আমরা কোনো সোশ্যাল রিলেশনশিপ বা বিহেভিয়ার সম্পর্কে জানবো, যখন আমরা কোনো সোশ্যাল ইন্টারাকশান সম্পর্কে জানবো, যখন আমাদের কোনো একটা থিওরিকে ভেরিফাই করার থাকবে, তখন আমরা গ্রাউন্ডেড থিওরি করবো। এবার গ্রাউন্ডেড থিওরির ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো হাইপোথিসিসকে ডেভেলপ করা হয় না, না তো কোনো হাইপোথিসিসকে টেস্ট করা হয়। আমরা গ্রাউন্ডেড থিওরির কিছু ক্যারেক্টারিস্টিক্স জেনে নিই। গ্রাউন্ডেড থিওরি বেসিক্যালি ইনভলভ থাকে ডেটা কালেকশানে। আমি আগেই বললাম যে গ্রাউন্ডেড থিওরির পুরোটাই হলো ডেটা নিয়ে, অর্থাৎ ডেটাকেই ফার্স্টে কালেক্ট করা হয় এবং তারপরে ডেটার থেকে বেস করে বা ডেটার থেকে ভিত্তি করে একটা থিওরি ডেভেলপ করা হয়। তো এটা ইনভলভ থাকে কিসে না, ডেটা কালেকশনে। তারপরে যেটা হয় যে ডেভেলপিং অ্যানালিটিক্যাল কোডস অ্যান্ড ক্যাটাগরিজ ফ্রম দ্য ডেটা। অ্যানালিটিক্যাল কোডস অ্যান্ড ক্যাটাগরি তৈরি করা হয় ডেটার থেকে। এটা ব্যাপারটা কি, এটা আমি একটু পরে বলছি। তারপরে মেমো রাইটিং করা হয়, যেটাও আমি একটু পরে বলছি মেমো রাইটিং কী। তারপরে যেটা হয় যে এটা একটা ইন্ডাকটিভ মেথড। এটা ইন্ডাকটিভ মেথড কেন বলা হয়েছে, কারণ ইন্ডাকটিভ ক্ষেত্রে আমরা কি করি, যে যখন আমরা স্পেসিফিক থেকে জেনারেলাইজেশনে যাই। ফার্স্ট পেপারে ইন্ডাকটিভ মেথড পড়ে থাকবে। ইন্ডাকটিভ মেথড মানে হলো স্পেসিফিক থেকে জেনারেলাইজেশনে যাওয়া। মানে হলো যে কোনো একটা থিওরি হয়তো আমরা এস্টাবলিশ করেছি, সেই থিওরিটাকে যখন আমরা জেনারেলাইজ করছি, মানে আমরা যখন বলছি যে এই থিওরিটা সবার জন্যই প্রযোজ্য। ঠিক আছে, আমি হয়তো কোনো একটা রেজাল্ট পেয়েছি, যেখানেতে আমি পেয়েছি যে বাচ্চারা চকলেট খেতে ভালোবাসে। হয়তো 20 জন বাচ্চার ওপর আমি একটা মানে রিসার্চ করে এটা পেয়েছি যে 20টা বাচ্চা চকলেট খেতে ভালোবাসে। কিন্তু এখান থেকে যখন আমি বলছি যে সমস্ত বাচ্চারাই চকলেট খেতে ভালোবাসে, তো এটা হলো জেনারেলাইজ করা। মানে আমি একটা স্পেসিফিক ধারণা থেকে যখন যেটাকে জেনারেলাইজ করি। সেরকমই গ্রাউন্ডেড থিওরি হলো একটা ইন্ডাকটিভ মেথড। মানে গ্রাউন্ডেড থিওরি একটা স্পেসিফিক ধারণা থেকে, মানে স্পেসিফিক ডেটা কালেকশানের পরে যে একটা স্পেসিফিক রেজাল্ট পায়, সেখান থেকে একটা থিওরি এস্টাবলিশ করে। আর থিওরিটা মানে থিওরিটা জেনারেলাইজ করে, মানে সার্বজনীকরণ করা হয়। তো এটা একটা ইন্ডাকটিভ মেথড। এছাড়াও কি, এটা একটা সোশ্যাল সায়েন্স রিসার্চ। এটা বোথ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেটা, বাট বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটেটিভের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। আর এই টেকনিকটা মানে ডেটাটা কালেকশন করার জন্য বেশিরভাগ ইন্টারভিউ, অবজারভেশন, ডিসকাশন, এই যে পদ্ধতিগুলোকে ব্যবহার করা হয়। আর দ্য ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এই রিসার্চের গুরুত্ব যে জিনিসটাকে বেশি দেয়, সেটা হচ্ছে ডেটাটাকে, রিসার্চারকে নয়। মানে রিসার্চারের ওপর বেশি গুরুত্ব থাকে না, গুরুত্ব থাকে ডেটার ওপর। অর্থাৎ গ্রাউন্ডেড থিওরির সব কিছুটাই মুখ্য যে মানে সেন্ট্রাল অ্যাট্রাকশান বলা যেতে পারে, বা মুখ্য যে ভূমিকা বলা যেতে পারে, যে গুরুত্বপূর্ণ বিষয় বলা যেতে পারে, সেটা হচ্ছে ডেটা। গ্রাউন্ডেড থিওরির মূল বিষয় হলো ডেটা। আমরা কতটা ভালোভাবে ডেটাটাকে কালেকশন করতে পারছি, ডেটাটাকে কীভাবে কালেকশন করছি, সেই সমস্ত কিছুর ওপরেই নির্ভর করে থিওরিটার কিন্তু আর সেরকম কিছুই নেই। শুধু এর যে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ডেটাটায়। আর যেটা হয় সেটা হলো যে গ্রাউন্ডেড থিওরির মাধ্যমে আমরা হাইয়ার লেভেল আন্ডারস্ট্যান্ডিং পাই। যেহেতু আমরা ডেটাগুলোকে কালেক্ট করে একটা রেজাল্ট পাই এবং সেখান থেকে আমরা একটা থিওরিতে উপনীত হতে পারি, তো এখান থেকে আমরা একটা হাইয়ার লেভেল মানে খুবই একটা মানে হাইয়ার লেভেলে একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা পাই। এছাড়াও হচ্ছে গ্রাউন্ডেড থিওরি একটা সোশ্যাল প্রসেস, আমি আগেই বলেছি। তো এটা থেকে মানে গ্রাউন্ডেড থিওরি থেকে আমরা সোশ্যাল প্রসেস সম্পর্কে জানতে পারি। এবার আমরা দেখে নেব গ্রাউন্ডেড থিওরি স্টেজ এবং তার সাথে কিছু এক্সাম্পল দিয়ে।
স্টেজেসগুলো কী কী আছে না, থিওরিটিক্যাল স্যাম্পলিং, ডেটা কালেকশান, ডেটা অ্যানালাইসিস, থিওরি, এরকম কোনো একটা বছরের প্রিভিয়াস কোয়েশ্চেনেতে এরকম একটা এসেছিলো যে গ্রাউন্ডেড থিওরির স্টেপসগুলো, যেখানেতে এরকম অনেক স্টেপস থাকবে বা স্টেজেস থাকবে, যেখানেতে প্রথমে থাকবে যে রিসার্চ প্রবলেম সিলেক্ট করা, রিসার্চ কোয়েশ্চেন করা বা যা কিছু, কিন্তু আমাদেরকে সেইটাকেই মানে গ্রাউন্ডেড থিওরির ফার্স্ট স্টেজ হিসেবে ধরতে হবে, যেখানে কিন্তু ডেটা কালেকশানের কথাটা বলা থাকবে বা থিওরিটিক্যাল স্যাম্পলিংয়ের কথাটা বলা থাকবে। ঠিক আছে, হয় থিওরিটিক্যাল স্যাম্পলিং থাকতে পারে অথবা ডেটা কালেকশান থেকে স্টার্ট হতে পারে। তো যেহেতু আমরা জেনেছি যে ডেটা কালেকশানটাই আমাদেরকে ফার্স্টে করতে হবে, তো সেটাই আমাদের কিন্তু প্রথম। এবার ডেটা কালেকশান আমি কাদের উপরে করবো, আমাকে তো স্যাম্পল সিলেক্ট করতে হবে, সেই জন্য থিওরিটিক্যাল স্যাম্পলিং হলো ফার্স্ট স্টেজ। তো যদি থিওরিটিক্যাল স্যাম্পলিং নাও থাকে, যদি ডেটা কালেকশান থেকে কোনো মানে অপশানে দেওয়া থাকে, তো সেটাই কিন্তু আনসার হবে, কোনো রকম অন্য কোনো আনসার কিন্তু হবে না, কারণ এটা অন্য রিসার্চের স্টেজগুলো থেকে একদমই আলাদা। এটার সব কিছুটা যেহেতু ডেটা নির্ভর, তো এটার ফার্স্ট স্টেজটা হবে ডেটা কালেকশান বা থিওরিটিক্যাল স্যাম্পলিং। তো কী কী আছে, থিওরিটিক্যাল স্যাম্পলিং, ডেটা কালেকশান, ডেটা অ্যানালাইসিস এবং থিওরি। তো এটাকে একটু উদাহরণ নিয়ে বোঝা যাক। তো আমরা মানে থিওরিটিক্যাল স্যাম্পলিং, তো এখানে আমরা আমরা একটা নিয়ে রিসার্চ করছি যে হাউ টু বিকাম এ ইউনিভার্সিটি টপার, মানে কীভাবে ইউনিভার্সিটি টপার হওয়া যায়, এটা নিয়ে আমরা একটা রিসার্চ করছি এবং যেটার বিশেষে আমরা একটা থিওরি বানাবো যে কীভাবে ইউনিভার্সিটি টপার হওয়া যায়। তো সেক্ষেত্রে আমি একটা থিওরিটিক্যাল স্যাম্পলিং নিলাম, যেখানে হয়তো আমি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম এবং তার কিছু টপার্সদেরকে আমি আমার স্যাম্পল হিসেবে সিলেক্ট করলাম, যারা টপার তাদেরকে আমি স্যাম্পল হিসেবে সিলেক্ট করলাম। তো সেই টপারদেরকে আমি মানে তাদের ডেটাটাকে নেওয়ার জন্য আমি ইন্টারভিউ নিলাম, এবং সেই ইন্টারভিউটা কীভাবে নিলাম, হয়তো মানে আর্টস, সায়েন্স, কমার্স, যে যে ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের আমি টপার্সদেরকে নিলাম এবং তাদের ইন্টারভিউ নিলাম। কেমন, এরপরে কি না, থিওরিটিক্যাল স্যাম্পলিংয়ের মধ্যে কিছু স্টেজ আছে যেগুলোকে আমি জাস্ট কমা দিয়ে করেছি, ওটাকে তোমরা চাইলে পরপর করেও করতে পারো। সেটা হচ্ছে কোর ফেনোমেনা। তো আমি কি করলাম না, আমার কাজ কি না, ইউনিভার্সিটি যারা টপার তাদের আমি জানবো যে তারা কিভাবে ইউনিভার্সিটি টপার হয়েছে। তার জন্য আমি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে তার বিভিন্ন ডিপার্টমেন্টের টপার্সদের ইন্টারভিউ নিলাম, এবং এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কোর ফেনোমেনা করব। কোর ফেনোমেনা মানে কি, মানে ঘটনা, ফেনোমেনা মানে কি ঘটনা, যে কীভাবে তারা ইউনিভার্সিটি টপার হয়েছে, সেই যে প্রসেসটা, মানে ওই যে ঘটনাটা যে ঘটেছে বা ফার্স্ট যে তারা হয়েছে, তার পিছনে সেই ঘটনাটা আমি জানবো, যে কীভাবে তারা ফার্স্ট হয়েছে, তারা মানে কতটা পড়েছে বা কিছু যেটা ঘটনা থাকবে, সেই ঘটনাটা আমি জানবো, সেটা হচ্ছে কোর ফেনোমেনা। তারপর কি ক্যাজুয়াল কন্ডিশন, মানে তাদের কি কন্ডিশন ছিল, কন্ডিশন মানে কি তাদের ফ্যামিলি সাপোর্ট কীরকম কী ছিল, তাদের ব্যাকগ্রাউন্ড কীরকম কী ছিল, কী কী কন্ডিশনে পড়লে তারা ফার্স্ট হয়েছে, সেটা আমি জানবো। তারপরে কি না, স্ট্র্যাটেজি, মানে কী কী স্ট্র্যাটেজি বা পদ্ধতি তারা ইউজ করেছে পড়াশোনার জন্য, যার জন্য তারা ফার্স্ট হয়েছে, সেটা জানবো। সেটা হতে পারে যে তাদের টাইম টেবিলটা আমি জানতে পারি, যে তারা কত ঘন্টা পড়েছে বা তারা কীভাবে পড়েছে, বা তারা কীভাবে লিখেছে, তারা কোন স্ট্র্যাটেজিটা ইউজ করেছে। তারপর কি জানবো না, কনসিকুয়েন্সেস, মানে সে সাবজেক্টটা যে পড়ছিল, কোন সাবজেক্টটার উপরে সে বেশি গুরুত্ব দিয়েছে, বা কেন, মানে যে সাবজেক্টটা সে পড়ে বেশি নাম্বার পেয়েছে, মানে যেই সাবজেক্টগুলোতে সে বেশি নাম্বার পেয়েছে, সেই সাবজেক্টগুলো কোন সাবজেক্ট, এই বিষয়গুলো, এই কনসিকুয়েন্সেসগুলো আমি জানবো। তো এটা আমার গেল থিওরিটিক্যাল স্যাম্পলিং, যেগুলোর মধ্যে আমি এগুলোকে ফার্স্টে জানলাম। তারপরে এবার আমি চলে যাব ডেটা, মানে এইটার মধ্যে দিয়ে আমি কিন্তু ডেটাটাকে কালেক্ট করলাম। ঠিক আছে, এই থিওরিটিক্যাল স্যাম্পলিংয়ের পরে এই প্রত্যেকটা জিনিসে কিন্তু ডেটা কালেকশান কিন্তু একবারই হয়ে যাচ্ছে, ডেটা কালেক্ট করলাম। এরপরে আমি চলে যাব ডেটা অ্যানালাইসিসে। ডেটাটাকে আমি পেলাম, ঠিক আছে, আমি তো জানলাম প্রথমে ইউনিভার্সিটি টপার্সদের আমি ডেটাটাকে নিলাম, যে তারা কীভাবে পড়েছে, কী করেছে না করেছে, এই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে আমি যাতে ডেটাটাকে পেলাম। এরপরে ডেটাটাকে আমি অ্যানালাইজ করবো। অ্যানালাইজটা আমি কীভাবে করবো, ফার্স্টে কি না, ওপেন কোডিং। আচ্ছা,
তার আগে একটু বলে দিই যে এগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু টার্ম, যেমন ওপেন কোডিং, মিমোয়িং, অ্যাক্সিয়াল কোডিং। তোমরা প্রিভিয়াস ইয়ারে কিছু যদি কোয়েশ্চেন দেখে থাকো তোমরা এটা দেখতে পারবে যে এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু টার্ম। এরকম হয়তো আসতে পারে যে ওপেন কোডিং কী, বা এই টার্মগুলো দিয়ে যেগুলো কোন রিসার্চেতে ইউজ করা হয়। তো তাহলে কিন্তু তোমাদের জানতে হবে যেটা গ্রাউন্ডেড থিওরির সাথে রিলেটেড এই টার্মগুলো, এবং এই টার্মগুলোর মানেটা কী সেটা তোমরা জেনে নাও। আর এটা বেসিক্যালি গ্রাউন্ডেড থিওরিটা যখন অ্যানালাইজ করা হয়, মানে ডেটাগুলোকে যখন অ্যানালাইজ করা হয়, তখন আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে ওপেন কোডিং। ওপেন কোডিং কী? সেটা হচ্ছে যখন আমরা ডেটাটাকে পেলাম, এবার বিভিন্ন রকমের তো ডেটা, বিভিন্নজন বিভিন্ন রকম উত্তর দিয়েছে, তো বিভিন্ন যে ডেটা সেটাকে যখন আমরা পড়বো, সেই ডেটাকে যখন আমরা পড়বো ডেটাগুলোকে, তখন ভ্যারিয়াস তার ক্যাটাগরি থাকবে। তার মধ্যে ভ্যারিয়াস ক্যাটাগরি মানে কি, ধরো বিভিন্নজন বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ইউজ করেছে পড়ার জন্য, বিভিন্ন রকম বিভিন্ন টাইমে পড়েছে, বিভিন্নজন বিভিন্ন সাবজেক্টে বেশি পেয়েছে, তো বিভিন্ন যে ভ্যারিয়াস, সেই ভ্যারিয়াস ক্যাটাগরি থাকবে। তো সেই ভ্যারিয়াস ক্যাটাগরি বেসিসে, বেসড অন দ্য ডেটা, মানে আমরা যে ডেটাটাকে কালেক্ট করেছি, আমরা কিছু ক্যাটাগরি পাবো, যে ক্যাটাগরিকে আমরা এক একটা কোড দেবো। মানে ধরো এটা কীরকম, মানে কোড মানে তো আমরা বুঝি একটা লেবেলিং দেওয়া, ঠিক আছে। হয়তো একটা কোড মানে ধরো আমি একটা বিজনেসের ক্ষেত্রে আমি একটা কোড ইউজ, মানে বিজনেস কেন, কোনো কিছুর ক্ষেত্রে যখন আমরা কোড ইউজ করি, একটা কোড নেম ইউজ করি। তোমরা যারা বিগ বস দেখো তোমরা জানবে যে এরকম মানে শোনা যায় যে বিগ বসে যখন যারা পার্টিসিপেন্ট তাদেরকে যখন নিয়ে যাওয়া হয়, তখন নাকি তাদেরকে অরিজিনাল নামটা, কারণ বিগ বসে কারা যাচ্ছে সেটা আগে থেকে ডিসক্লোজ হয় না, তো তাদেরকে নাকি তাদের যে নামগুলোকে চেঞ্জ করে একটা কোড দেওয়া হয়, একটা কোড নেম দেওয়া হয়, ঠিক আছে। তো এরকমই আরও কিছু যারা যারা আর্মি হয়, যারা আর্মিতে যায় তাদেরকেও, মানে যদি কোনো মানে সব মানে আর্মির যদি কোনো একটা অপারেশন থাকে, ঠিক আছে, অপারেশন মানে কোনো একটা যুদ্ধে তারা যাবে, তো সেক্ষেত্রে তো ডিসক্লোজ করা হয় না, তো তখন তাদেরকে একটা কোড নাম দেওয়া হয়। তো এরকমই হচ্ছে কোডিং, মানে বিভিন্ন যে আমরা ডেটাগুলো পেলাম তার যে বিভিন্ন ভ্যারাইটি, সেই ভ্যারাইটিগুলোকে বিভিন্ন রকম কোডের মধ্যে আমরা দিলাম, যে কিছু সিমিলার্স ভ্যারাইটি হবে সেগুলোকে একটা কোডে, আরও কিছু সিমিলার্স ভ্যারাইটি হবে সেগুলোকে একটা কোডে। মানে কীরকম, কেউ হয়তো বললো যে আমি বেশি পড়তে ভালোবাসি, এরকম হয়তো 50 জন বললো যে আমি বেশি পড়েছি তাই জন্য আমি বেশি ভালো নাম্বার পেয়েছি, তাদেরকে একটা কোডে। কেউ হয়তো বললো যে আমি টাইম ম্যানেজমেন্টটা ভালো করতাম, তাদেরকে একটা কোডে। তো ওরকমই আর কি, মানে কিছু সিমিলার কিছু কথার বেসিসে এক একটা করে কোড দিয়ে একটা গ্রুপ অফ স্টুডেন্টকে বিভিন্ন রকম কোড দিয়ে আমরা সেটাকে মানে রাখছি, সেটা হচ্ছে ওপেন কোডিং। এরপরে হচ্ছে মেমোয়িং। মেমোয়িং হচ্ছে যে কীভাবে ক্যাটাগরি যেগুলো সেগুলোকে এক্সপ্লেন করছে, কীভাবে টপার হওয়া যায়, সেই যে বিষয়টা, ওটা হচ্ছে মেমোয়িং। মানে হলো যে ক্যাটাগরিগুলো আমরা পাচ্ছি, সেই ক্যাটাগরিগুলো থেকে আমরা এক্সপ্লেন করছি যে মানে ওই যে কোডগুলো তো আমরা পেলাম, ঠিক আছে, কোড বা ক্যাটাগরিগুলো তো আমরা পেলাম, সেখানে বিভিন্ন রকম কোড বা ক্যাটাগরি আমরা পেলাম। কেউ বললো যে আমরা অনেক বেশি টাইম ধরে পড়েছি, কেউ বললো যে আমি এই সাবজেক্টটার উপরে বেশি গুরুত্ব দিয়েছি, কেউ বললো যে আমি সারা রাত ধরে পড়েছি, কেউ বললো যে আমি মুখস্থ করেছি, কেউ বলেছে আমি খুব ভালো বুঝেছি পড়াটা, কেউ বললো যে আমার টিচারের নোটস খুব ভালো লেগেছে। মানে কেউ তো ওগুলোকে আমি একটা করে কোড দিলাম। এবার সেই কোড অনুযায়ী যখন আমি ওদের যে বক্তব্যটাকে এক্সপ্লেন করছি, যে তারা এই কারণের জন্য টপার হয়েছে, এই বিষয়টাকে যখন আমি এক্সপ্লেন করছি, এটা হচ্ছে মেমোয়িং। এরপরে কি না, অ্যাক্সিয়াল কোডিং। অ্যাক্সিয়াল কোডিং মানে হচ্ছে যে আমরা দেখব যে ভ্যারিয়াস ক্যাটাগরি আছে, মানে ওই যে বললাম যে বিভিন্ন যে কোড বা বিভিন্ন যে ক্যাটাগরি, সেই বিভিন্ন ক্যাটাগরিকে আমরা বলি অ্যাক্সিয়াল কোডিং। আর সিলেক্টিং কোডিং হচ্ছে যে আমরা যখন অ্যাক্সিয়াল কোডিংয়ে কী হয়, যে অ্যাক্সিয়াল কোডিংয়ে যা কিছু কোড আছে সেইগুলো থেকে যখন আমরা একটা থিওরি বানাতে চাইছি, সব কিছু কোডকে রিলেট করে আমরা যখন এক্সপ্লেন করতে চাইছি, অর্থাৎ সিলেক্টিং কোডিং মানে হচ্ছে যে অ্যাক্সিয়াল কোডিংয়ে আমরা দেখতে পাচ্ছি ফাইনালি যে বিভিন্ন কোড, এবং সেই কোডগুলোকে একসাথে করে যখন আমরা একটা ফাইনাল থিওরি বানাতে চাই, কারণ আলটিমেটলি আমাদের তো একটা ফাইনাল থিওরিতে আসতে হবে যে কেন একজন মানে স্টুডেন্ট, বা কেন স্টুডেন্ট টপার হচ্ছে, এটা তো আমাদের জানার মূল উদ্দেশ্য। তো এতগুলো যে আমরা
মানে ডেটা পেলাম বা এতগুলো যে ভ্যারাইটি অফ কোড আমরা পেলাম, কেউ বলে আমি কেউ বলে আমি নোটস মুখস্থ করছি, কেউ বলে আমি বেশিক্ষণ পড়ছি, কেউ বলে আমি বুঝে পড়ছি। এত যে কোড পেলাম আমি, অ্যাক্সিয়াল কোড, সেগুলোকে আমি যখন কী করছি না, সেগুলো থেকে আমি যখন থিওরি একটা এস্টাবলিশ করছি, ঠিক আছে, যে সুতরাং এই কারণে মানে টপার হওয়া যায়। তো এই যে একটা থিওরি আমি এক্সপ্লেন করছি, সেটা হচ্ছে সিলেক্টিং কোডিং। মানে আমি ফাইনালি কিছু কোডকে সিলেক্ট করে আমি একটা থিওরি এস্টাবলিশ করছি, সেটা হচ্ছে কি না সিলেক্টিং কোডিং। আর ফাইনালি হলো ডিসক্রিমিনেট স্যাম্পলিং। মানে এবার কি হবে, যে আমরা এবার অন্য ইউনিভার্সিটিতে যাব, অন্য ইউনিভার্সিটিতে যাওয়ার পরে কি হবে না, আমরা আবার অন্য বাচ্চাদেরকে নেব, তাদের উপরে আবার ডেটা কালেকশন করব। হতে পারে যে নতুন কোয়েশ্চেনিয়ার, মানে নতুন আবার নতুনভাবে ইন্টারভিউ নেব, নিয়ে আবার ডেটা কালেকশন করব। তো এইভাবে চলতে থাকবে। বাট যে থিওরিটা মানে ফাইনাল আমরা কিন্তু থিওরি একটা পেলাম যে কীভাবে টপার হওয়া যাচ্ছে। তো এইভাবে পুরো প্রসেসটা কিন্তু চলে গ্রাউন্ডেড থিওরি। তো বুঝতেই পারলি যে গ্রাউন্ডেড থিওরি স্টার্টিংটা কোথা থেকে হলো। ফার্স্টে একটা প্রবলেম সিলেক্ট করার পরে কিন্তু স্যাম্পল সিলেক্ট করে নিচ্ছে, স্যাম্পল সিলেক্ট করে নেওয়ার পরে ডেটা কালেকশন করে নিচ্ছে এবং সেই ডেটা থেকে ডেটা অ্যানালাইসিস করছে। তার অনেক প্রসেস আছে, অ্যানালাইসিসের বিভিন্ন যে প্রসেসগুলো আছে, কোডিং, মেমোরি, অ্যাক্সিয়াল কোডিং, সিলেক্টিভ কোডিং, এই সমস্ত করছে এবং ফাইনালি একটা থিওরি আসছে। এইভাবে গ্রাউন্ডেড থিওরি হচ্ছে। কেমন? তো এটা বোঝা গেল নিশ্চয়ই যে গ্রাউন্ডেড থিওরি কীভাবে অন্যান্য থিওরির থেকে মানে আলাদা। তো এই যে থিওরিটা পাওয়া যাচ্ছে, এই থিওরি থেকে কিন্তু মানে এই থিওরিটা বেশিরভাগটাই, মানে পুরো থিওরিটাই, বেশিরভাগটা কেন বলছি, পুরো থিওরিটাই ডেটার উপরেই কিন্তু বেস করে গড়ে উঠছে। তো গ্রাউন্ডেড থিওরিকে কেন আমি ফার্স্টে বললাম যে ইট ইজ এ থিওরি দ্যাট যে গ্রাউন্ডেড ইন ডেটার মধ্যে গ্রাউন্ড আছে, মানে বুঝতে পেরেছো যে পুরো থিওরিটা ডেটার মধ্যে কিন্তু গ্রাউন্ড আছে। আর গ্রাউন্ডেড থিওরিটা মানে এক কথায় ডেটা কালেকশন বা ডেটা অ্যানালাইসিস, এই দুটোকে ভিত্তি করেই গড়ে উঠেছে। কেমন? ডেটা কালেকশন এবং ডেটা অ্যানালাইসিস। তো মানে গ্রাউন্ডেড থিওরিটা মানে গ্রাউন্ডেড রিসার্চ এবং গ্রাউন্ডেড মানে একটা থিওরি, এই দুটোই এটাকে বলা হয়। ঠিক আছে, তুমি গ্রাউন্ডেড থিওরিও বলতে পারো, আবার গ্রাউন্ডেড রিসার্চও বলতে পারো, যেহেতু এখান থেকে একটা মানে এবং মানে রিসার্চ এবং থিওরি এবং এটাকে একটা মেথড বলা যায়। ঠিক আছে, এটা একটা থিওরি এবং এটা একটা মেথড, এই দুটোই বলা যায়, কোনোটাই কিন্তু ভুল না। এটাকে মানে ইট ইজ এ মেথড, আবার ইট ইজ এ থিওরি অলসো। তো এই দুটোই এটাকে বলা যায়। আর এটার কিছু স্ট্রেংথ আর উইকনেস দেখে নিই, মানে সুবিধা অসুবিধা, যেটা আমি এখানে লিখিনি বাট আমি মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এর যে স্ট্রেংথ, যে এই গ্রাউন্ডেড থিওরির যে স্ট্রেংথ, সেটা হচ্ছে যে গ্রাউন্ডেড থিওরি ডেটার মধ্যেই নিমজ্জিত থাকে। তারপর হচ্ছে গ্রাউন্ডেড থিওরির জন্য কি বোঝা যায় না, ওটা সোশ্যাল প্রসেস সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, কমপ্লেক্স বিহেভিয়ারটা আমরা জানতে পারি। ঠিক আছে, আর এটা একটা মেথড। আর এর যে উইকনেস, যেগুলো দুর্বলতা, সেটা হচ্ছে যে এটা মানে টাইম কনজিউমিং, কারণ অনেকটাই টাইম লাগে, বুঝতেই পারছো, যেহেতু ডেটা কালেকশান একটা বড় থিওরি মানে তৈরি করার পিছনে গ্রাউন্ডেড থিওরির অবদান রয়েছে। একটা সোশ্যাল প্রসেসের পিছনে গ্রাউন্ডেড থিওরির অবদান রয়েছে। তো এটা অবভিয়াসলি একটা টাইম কনজিউমিং রিসার্চ, আর এখানে রিসার্চারের বায়াসনেস কিন্তু এসে যেতে পারে। ঠিক আছে, আর কি না, রিস্ক অফ লজিং সাইট অফ দ্য টোটালিটি, রিস্ক অফ লুজিং সাইট অফ দ্য টোটালিটি, এই কথাটার অর্থ হলো, তো আশা করছি এখান থেকে বোঝা গেল গ্রাউন্ডেড থিওরি সম্পর্কে। আমি একবার ফাইনালি একটা সামারি হিসেবে বলে দিচ্ছি ছোট করে গ্রাউন্ডেড থিওরিটা আর একবার। সেটা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি যেটা ডেটার মধ্যে গ্রাউন্ড থাকে বা ডেটার মধ্যেই পুরো থিওরিটা নিমজ্জিত থাকে। ফার্স্টে ডেটা কালেকশন করতে হয়, তারপরে সেখান থেকে আমরা থিওরিটাকে ডেভেলপ করতে পারি। আর কি না, এইটা কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, তবে এমন না যে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো না, অবশ্যই কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রেও করা যায়। আর এই থিওরিটা থেকে বা এই রিসার্চটা থেকে আমরা
একটা সোশ্যাল প্রসেস সম্পর্কে জানতে পারি, আমরা একটা থিওরি সম্পর্কে জানতে পারি, যেই থিওরিটা কি না অপর্যাপ্ত কোনো একটা ঘটনা বা নন এক্সিস্টেন্স কোনো একটা ঘটনা, সেখান থেকে আমরা থিওরি সম্পর্কে জানতে পারি। এটা একটা ইন্ডাকটিভ মেথড। আর এটা মেথড মানে এই গ্রাউন্ডেড থিওরিটা থিওরি প্লাস মেথড দুটোই আমরা এটাকে বলতে পারি, কারণ এটা মেথড হিসেবেও আমরা ইউজ করছি ডেটা কালেকশন ক্ষেত্রে, এবং এটা থিওরি কারণ এখান থেকে আমরা একটা থিওরিও আবিষ্কার করতে পারছি। এবং এছাড়াও কি না এই যে কোডিং, মেমোইং, অ্যাক্সিয়াল কোডিং, এই যে গুরুত্বপূর্ণ যে টার্মগুলো, এই বিষয়গুলো সম্পর্কে যেগুলো বলেছি এগুলো একটু মনে রাখবে। এবং এছাড়াও সেটা হচ্ছে এটা একটা ইন্ডাকটিভ মেথড, আর এটা সম্পর্কে এটা থেকে আমরা সোশ্যাল প্রসেস সম্পর্কে জানতে পারি। আর এটাই, এগুলোই মোটামুটি এখানের ইম্পর্টেন্ট, আর সেরকম কিছু ইম্পর্টেন্ট না। তবে গ্রাউন্ডেড থিওরি থেকে রিসার্চের ক্ষেত্রে যে কোয়েশ্চেনগুলো বেশিরভাগ এসে থাকে, সেটা গ্রাউন্ডেড থিওরির এটা মানে নর্মাল যে এটা কী বলবো, একটা যে ধারণা সেটা জানতে চাওয়া হয় যে গ্রাউন্ডেড থিওরিটা অ্যাকচুয়ালি কী, আর কিছু টার্ম দিতে পারে যেখান থেকে জানতে চাওয়া যেতে পারে যে এই টার্মটা কোন রিসার্চের সাথে যাচ্ছে, যেটা তখন বুঝে মানে দেখতে হবে যে গ্রাউন্ডেড থিওরির সাথে যাচ্ছে কি না। আর গ্রাউন্ডেড থিওরির স্টেপগুলো বা স্টেজেসগুলো, ওটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যেহেতু এর যে স্টেজেসগুলো সেগুলো অন্য রিসার্চের থেকে আলাদা, তাই জন্যে তো এগুলোই মোটামুটি এগুলো জানার বিষয় আছে গ্রাউন্ডেড থিওরিতে। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।